ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর ভাঙনে ফুলগাজী ও পরশুরামের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। রেকর্ড বৃষ্টিপাতের কারণে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট, বাসাবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে গেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী লাখো মানুষ। ফেনী আবহাওয়া অফিস জানান, ফেনীতে গত ২৪ ঘন্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ। এতে শহর জুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলোনিয়া নদীর পানি ও পরশুরাম নদীর পানি বিপদসীমার উপরে। ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে নোয়াখালীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। আজও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই মৌসুমে এমন বৃষ্টিপাত দেখেনি ফেনীবাসী। সবশেষ ২৪ ঘন্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ। টানা বর্ষণে মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর ১৪টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে নদী তীরবর্তী ২০টি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া ফেনী শহরের অনেক স্থানেও তলিয়ে গেছে। এতে দুর্ভোগে সাধারণ মানুষ। নিরাপদ আশ্রয় খোঁজে ছুটছেন দুর্গতরা। ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে, সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ আসে, আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোনোরকম না বাঁচার মতো বাঁচিয়েছি, এরকম আর কি। নোয়াখালীতে অতিবৃষ্টিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস, জেলা সশস্ত্র বাহিনী বোর্ডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে অনেক ঘরবাড়ি। টানা বৃষ্টিপাতে মোংলা পৌর শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চট্টগ্রাম ও বরিশালেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আজও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেহেতু এটা বর্ষাকাল, আপনার একেবারে যে বৃষ্টিপাত শেষ হবে, একেবারে বৃষ্টিপাত হবে না, এটা বলা মানে একটা অমূলক কথা। আজকের পর থেকে হয়তো বা বিকালের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। বায়ুচাপের তারতম্যের কারণে রোলিং হয়। রোলিংয়ের ফলে দেখা যায় যে ছোট ছোট নৌযানগুলো সমস্যার সম্মুখীন হয়। এই জন্য আমরা ৩ নম্বর সিগন্যালটা রেখে দিয়েছি। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আজ দুপুরে চুয়াডাঙ্গায় পদযাত্রা করবে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা শহীদ হাসান চত্বরে পথসভা করার কথা রয়েছে। এ সময়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলীয় নেতারা। পরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গায় ২টি পথসভায় অংশ নেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। একই সাথে শরীফকে জ্যেষ্ঠত্ব সহ সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মোহাম্মদ শরীফ উদ্দিনকে তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়। একই বছরের ১৩ মার্চ তিনি হাইকোর্টে চাকরি ফিরে পেতে রিট করেন। শুনানি শেষে গত বছরের ৬ ফেব্রুয়ারি রুল জারি করে আদালত। সে রুলের শুনানি শেষে আজ তা নিষ্পত্তি করা হয়। শরীফ উদ্দিনকে গত ১১ মাস কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে একটি প্রশাসনিক আদেশে। বর্তমান দুর্নীতি দমন কমিশন, যেটা ৫ই আগস্টের বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল হিসাবে সৎ মানুষদের দ্বারা গঠিত হয়েছে, তারা অন্তত এই ১১ মাসে এর কষ্ট, এর অমানবিক জীবনযাপন কিছুই কনসিডারেশনে নিয়ে তাকে পুনর্বহাল করেন নাই। একটা ২ লাইনের চিঠি যথেষ্ট ছিল শরীফকে পুনর্বহাল করার জন্য। সেটা ছিল যে অর্ডার তারা ইস্যু করেছিলেন সেটা শুধু তারা বাতিল করার প্রয়োজন ছিল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
18 লাখ রিটার্ন দাখিলকারীর মধ্যে 70%ই কোনো ট্যাক্স দেন না। একে অবিশ্বাস্য মন্তব্য করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন এর পেছনে বড় দায় অডিট প্রতিবেদন কারসাজি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংকগুলো অডিট করে ঋণ খেলাপির যে তথ্য দিচ্ছে তা বাস্তবতা বিবর্জিত। সকালে রাজধানী একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কি দায় রয়েছে অডিট প্রতিষ্ঠানগুলোর, এসব নিয়ে বিস্তারিত জানতেই অ্যাকাউন্ট ও অডিটিং সম্মেলন। দুদক চেয়ারম্যান জানান, সাবেক সরকারের আমলে দুর্নীতি ও অর্থ লোপাটের অন্যতম হাতিয়ার ছিল দুর্বল অডিট রিপোর্ট। When I left Bangladesh Biman, it was known to me that the cumulative loss of GMG exceeded 600 crore. When I was asked to give my opinion, the loss must have touched a 4-digit number. বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অডিট দেশের মানুষ বিশ্বাসযোগ্য মনে করে না জানিয়ে গভর্নর বলেন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র এখনো পাওয়া যাচ্ছে না। We cannot improve macroeconomic situation in any country if the financial reportings are not up to the standard. And much of our problems that we see is also reflected in the quality of the financial state reporting that has been provided officially, unofficially to various regulatory authorities over the years. আর অর্থ উপদেষ্টা মনে করেন, অডিট হিসাব কারসাজির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিচ্ছেন অনেকে। 70% রিটার্ন দাখিলকারী কোনো ট্যাক্স দেন না। I was surprised এবার 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে, প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। কেন মানে 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয় না। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি, সবার নাকি 25,000 টাকার কম? এটা রিক্সাওয়ালা তো 25,000 টাকার বেশি আয় করে, রিক্সাওয়ালাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরছি না। তিনি বলেন, কেবল অডিট রিপোর্টই নয়, অডিটকারীদেরও জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 30টি গ্রাম, পানিবন্দী প্রায় 15,000 মানুষ। অন্যদিকে অতি বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নোয়াখালীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে কক্সবাজারের টেকনাফ, উখিয়ায়ও। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত শকত কর্মীর ডেস্ক রিপোর্টে। বিপদ সীমার উপরে প্রায় সব নদীর পানি। বাড়ছে মুহুরী, সিলোনিয়া সহ বিভিন্ন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, একের পর এক লোকালয়, হাজার হাজার বানভাসী। চলতি মৌসুমের বৃষ্টিপাতের রেকর্ড ফেনীতে। তলিয়ে গেছে ফেনী শহরের বেশিরভাগ স্থান। নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুর্গতরা। ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে না যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোনোরকম না বাঁচা মতো বাঁচিয়ে আছি এরকম আর কি। নোয়াখালীতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। অতিবৃষ্টিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ায় প্লাবিত খাগড়াছড়ি সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল। অনেক এলাকায় বিচ্ছিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগ। অতিবৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রাঙামাটিতে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নেয়ার উদ্যোগ জেলা প্রশাসনের। অব্যাহত বর্ষণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত। এতে জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বরিশাল, মোংলা, সাতক্ষীরা, চাঁদপুর সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। অনেক জেলায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখানে আছেন সহকর্মী মাহফুজ নান্টু। মাহফুজ, নদী রক্ষা বাঁধগুলো মেরামতে কি ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে এখন পর্যন্ত বাঁধ নির্মাণের তেমন কোনো আসলে উদ্যোগ পরিলক্ষিত হয়নি। যদি আমি একটি পরিসংখ্যান আপনাকে বলি কাকুলি, যে গত 9 বছরে ফেনীর মুহুরী, সিলুনিয়া এবং কুহুয়া যে 3টি নদী রয়েছে, এই 3টি নদীতে গত 9 বছরে 173টি স্থান দিয়ে কিন্তু নদী ভাঙন তৈরি হয়েছে এবং এই গত 9 বছরে কিন্তু এমন কোথাও ওই 3টি নদীর কোথাও কোনো দিক দিয়ে কিন্তু টেকসই বাঁধ তৈরি হয়নি, যার ফলে কিন্তু প্রতি বছরই এই ফেনীতে বিভিন্ন উপজেলাগুলিতে কিন্তু বন্যা কবলিত হয়ে পড়ে। আমি এখন যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলা উত্তর শ্রীপুর যে গ্রামটি, সেই গ্রামের পূর্ব পাড়ায়। মূলত গতকাল রাতেই কিন্তু আমার যে পেছনের অংশটি দেখা যাচ্ছে সেই অংশেই কিন্তু মূলত ফেনী নদীর এই জায়গাটা দিয়ে নদী ভাঙন হয়ে অনেকগুলো গ্রাম প্লাবিত হয়ে যায়। আমরা খবর নিয়েছিলাম যে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম এই দুইটি উপজেলার অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত যেটুকু আসার কথা শোনা যাচ্ছে যে বৃষ্টি যদি রাতের বেলা না হয় তাহলে হয়তো বন্যা পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হবে। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটি কথা বলে রাখি, আজকে দুপুরের পর থেকে জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু বন্যায় যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদেরকে উদ্ধারের পাশাপাশি ত্রাণ তৎপরতা আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন স্বেচ্ছাসেবক দল কিন্তু এই মুহূর্তে ফেনীর যে পরশুরাম এবং ফুলগাজী এই দুই উপজেলায় কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের যে স্বেচ্ছাসেবক এই কাজগুলো রয়েছে সেগুলো করছে। এবং আপনাকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই মরশুমে ফেনীর যে পরশুরাম এবং ফুলগাজী যে উপজেলা রয়েছে এই দুই উপজেলার বন্যার কারণ কিন্তু তারা উল্লেখ করেছে যে গত 2 দিনের যে টানা বর্ষণ এবং উজানের যে ঢল, সেই ঢলের কারণেই মূলত এই পানি বন্দী হয়ে পড়েছে মানুষজন। তো মানুষজনের দাবি যে এই 2-3টি নদীর এবার যেন টেকসই বাঁধ তৈরি করা হয়। কাকুলি, বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার ক্ষুণ্ণ হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রার 9ম দিনের পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা সরকার ভারত সরকারের সমর্থনে 16 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশে গুম খুন চালিয়েছে। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন, অথচ সেই শেখ হাসিনাকে ভারতের বর্তমান মোদী সরকার আশ্রয় দিয়ে রেখেছে। একজন মানবতা বিরোধী অপরাধী একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় অবশ্যই ভারতকে নিতে হবে। পরে চুয়াডাঙ্গার পথসভা শেষে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হবেন। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা সহ 1 দফা দাবিতে বরিশালে মহাসড়ক ব্লকেট কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ইঞ্জিনিয়ারিং কলেজের 20 শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে সদর উপজেলার দুর্গাপুরে ক্যাম্পাসের সামনের বরিশাল ভোলা মহাসড়কে এই ঘটনা ঘটে। গত 1.5 মাস ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে যেতে বলেন। শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়তে না চাইলে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে অন্তত 20 শিক্ষার্থী আহত হয়। এদিকে একই দাবিতে ময়মনসিংহ ঢাকা জামালপুর মহাসড়কে ত্রিমুখী ব্যারিকেড দিয়ে 4.5 ঘন্টা বিক্ষোভ করেছে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার আইভীর পক্ষে আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন। অপরদিকে বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কোথাও বৃক্ষরোপণ,
কোথাও কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করা হয়। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। এতিম শিশুদের নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিলের মাধ্যমে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে মাদারীপুরে। এই সময় শিশুদের নিয়ে কেক কাটা ও আনন্দ র্যালি করা হয়। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় জেলা প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা বিএনপি ও জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির জন্মদিন উদযাপন করা হয়েছে। এই সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভালুকায় ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেক কাটা ও আনন্দ র্যালি করা হয়েছে। আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন উপস্থিত ছিলেন। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে সামনে রেখে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে জয়পুরহাটে। মাদ্রাসার এতিম শিশুদের মাঝে মাস্ক, খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সুধী সমাবেশ সহ নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল কবির খান সহ অনেকে বক্তব্য রাখেন। শিশুদের নিয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মাধ্যমে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে। এ সময় জেলা প্রশাসক এবিএম ইফতাকারুল ইসলাম খন্দকার এনটিভির প্রশংসা করেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে খানাখন্দে ট্রাক আটকে কার্যত অচল নবীনগর চন্দ্রা ও বাইপাল আবদুল্লাপুর মহাসড়ক। ঢাকা আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের অবহেলা এবং সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা বিরাজ করছে। মহাসড়ক দুটিতে দেখা দিয়েছে তীব্র যানজট। অসহনীয় ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে 12 জন সাবেক সচিব এবং বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তালিকায় আছেন দুদকের সাবেক 2 কমিশনারও। 2024 সালের 26 মে ভবনটির নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। ভবনটির বরাদ্দে অনিয়মে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অনিয়মের প্রাথমিক প্রমাণও মেলে। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাবার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান এবং জহুরুল হক সহ 12 জন সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগ 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এদিন দুদকে যান এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির, বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। নামে যে প্লট ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল গত মে মাসে। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দে যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা। বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। একই সাথে শরীফকে জ্যেষ্ঠতা সহ সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। রায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শরীফ উদ্দিন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন 2022 সালের 16 ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করে দুদক, যা সে সময় সারা দেশে আলোচিত হয়। চাকরি হারানোর পর জীবন চালাতে দোকানদারি সহ নানা কাজ করতে হয়েছে তাকে। একই সাথে চাকরি ফিরে পেতে 3 বছর আইনি লড়াইও করেন শরীফ। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে আবেগাপ্লুত তিনি। আমি প্রায় 3.5 বছর আইনি লড়াই লড়েছি। আমার লয়াররা জানে, তো স্যার জানে আমি কতটা ঢাকা চট্টগ্রাম আসা করছি। যাক, আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি। সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সৎভাবে চলতে পারি এটা দোয়া করবেন। যে বছর চাকরি হারান সেই বছরেরই 13ই মার্চ হাইকোর্টে চাকরি ফিরে পেতে রিট করেন শরীফ উদ্দিন। শুনানি শেষে গত বছরের 6ই ফেব্রুয়ারি রুল জারি করে আদালত।
যার উপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার নিষ্পত্তি করা হলো। এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় আদালত কর্তৃক যে ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন, এভাবেই তাকে ট্রিট করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে যারা কাজ করে তাদের জীবন জীবিকা ও সামাজিকভাবে যেন কোনো সরকার আর ক্ষতিসাধন না করে, এমনটাই চাওয়া শরীফুদ্দিনের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গত এক বছরে বিচার বিভাগের সংস্কার নিয়ে আইনজীবী এবং সাধারণ জনগণ সহ সবাই হতাশ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বুধবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। খোকন বলেন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার বিষয়েও দৃশ্যমান বাস্তবায়ন নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি স্বল্পতা নিরসনের উদ্যোগ নেই। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর গত এক বছরেও আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত বিচারক এবং বিচারপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। অথচ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ নানা বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ভোটবিহীন সরকারকে বৈধতা দিয়েছিল তৎকালীন বিচার বিভাগ। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে দলের অনুগত, পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত রায় প্রদানকারী বিচারপতি ও বিচারকদের দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি। যদি আইন মন্ত্রণালয় চায়, সরকার চায়, মাননীয় প্রধানমন্ত্রী চায়, তাদেরকে ফাইন 2-3 দিন একসাথে তাদেরকে লোকেট করতে পারবে, ফাইনাল করতে হবে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন তাদেরকে এখন রাখা হচ্ছে? তাদের দিয়ে বিচার কার্য পরিচালনা করছে। আসলে ন্যায় বিচার হচ্ছে? তার ন্যায় বিচারকে নৈতিক অধিকার রাখে। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী, আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি, কিছু নেই। আমরা হতাশ অগ্রগতির সংস্কার নিয়ে।